18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। রাজ্য রাজনীতি হোক বা জাতীয় রাজনীতি, যখন আলোচনা হচ্ছে সীমান্তের বিএসএফ এর এখতিয়ার নিয়ে, ঠিক সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা পদ্ম ফুল এবং মিষ্টি নিয়ে বিএসএফ অফিসে পৌঁছে গেলেন। তার দাবি, বিধানসভায় বিএসএফ কে অপমান করা হয়েছে। বিএসএফ দপ্তরকে নিজেদের অফিস মনে করছে বিজেপি। পাল্টা তোপ দাগছে তৃণমূল এবং বলা হচ্ছে বিএসএফ মানে বিজেপি সিকিউরিটি ফোর্স। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফ এর এখতিয়ার বাড়িয়েছে কেন্দ্র। এর বিরোধিতায় বিল পাশ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। আর ঠিক তার দুদিনের মাথায় পদ্মফুল মিষ্টি হাতে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের দপ্তরে হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে বিজেপির অন্য বিধায়করা। 16 তারিখে বিধানসভায় সতীর্থ কিছু বিধায়ক, তারা এমন কিছু কিছু অপশব্দ বিএসএফ এর জওয়ানদের সম্পর্কে, বিএসএফ এর সম্পর্কে করেছেন, সেটা আমরা আমার মনে হয়েছে যে বিএসএফ এর এক্ষেত্রে সম্মানহানি হয়েছে। আমরা 50 জন এমএলএ এসে তাদের কাছে বলেছি যে যারা এটা বলেছে তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, ওদের হয়ে ক্ষমা চাচ্ছি। ওরা বিএসএফ দপ্তরকেও তাদের পার্টির কার্যালয় মনে করছে, ওদের সহযোগী শক্তি মনে করছে। বিএসএফ সম্বন্ধে তাদের পার্টির নেতারা যে ধরনের মন্তব্য করেছে, যে ধরনের কথাবার্তা বলেছেন, পশ্চিমবাংলার অধিবাসী হিসেবে, বাঙালি হিসেবে আমরা খুব লজ্জিত। এটাকে মনে হচ্ছে বাংলাদেশে আছি আমরা, বিএসএফ বাংলাদেশ দখল করতে এসেছি, এরকম একটা ভাব করা হয়েছে। বিজেপি বিএসএফকে বিজেপি সিকিউরিটি ফোর্সে রূপান্তরিত করার চেষ্টা করছে। গরু চালান, গরু পাচার, বেআইনি কাজ, এগুলো একদম বন্ধ হবে। এটা আমাদের কাছে একটা খুশির খবর। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি ঘিরে এভাবেই বঙ্গ রাজনীতি গরম। নিউজ 18 বাংলা। রাজ্যে যখন বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিরোধিতা করে প্রস্তাব পাশ হয়ে গেল বিধানসভায়, সেই সময় তৃণমূলের তরফ থেকে কেন্দ্রীয় পদক্ষেপ নেওয়া হলো যে সিবিআই ইডি ডিরেক্টরদের যে মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত, তা কেন্দ্রের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করা হলো। সুপ্রিম কোর্টে পৌঁছে গেল বিরোধীরা। তৃণমূলের মহুয়া মৈত্রের পর মামলা কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা, সরগরম রাজনীতি। নভেম্বর অর্ডিন্যান্স এনে রাতারাতি সিবিআই ইডি ডিরেক্টরদের মেয়াদ 2 থেকে বাড়িয়ে 5 বছর করেছে কেন্দ্রীয় সরকার। একেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বিরোধীরা। 1998 সালে সিবিআই ইডি ডিরেক্টরদের মেয়াদ 2 বছর বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, এবার রাজনৈতিক হস্তক্ষেপ বাড়াতে অর্ডিন্যান্স এনেছে মোদী সরকার। সিবিআই ইডির মেয়াদ বৃদ্ধির অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে। অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে বুধবার এই মামলা করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার অভিযোগ, কেন্দ্রের অর্ডিন্যান্স সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। বৃহস্পতিবার শীর্ষ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাও। কংগ্রেসের অভিযোগ, তদন্তকারী সংস্থাগুলির স্বাধীনতায় হস্তক্ষেপ করতেই এই অর্ডিন্যান্স এনেছে কেন্দ্র। শুধু সিবিআই ইডি নয়, র আইবি প্রধানের মেয়াদও বাড়িয়েছে কেন্দ্র। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং প্রতিরক্ষা সচিবের মেয়াদও। ওরা বসংবদ অফিসার যেগুলো থাকবে তাদেরকে ওরা বাড়াবে, পুরস্কার দেবে। কেন্দ্রীয় প্রশাসনটাকে, বিশেষ করে তদন্তকারী সংস্থাগুলোকে পুরোপুরি কবজায় নিয়ে এসে বসংবদ অফিসারদের মাধ্যমে বিরোধীদের কণ্ঠরোধ করা। ফলে এই তদন্তকারী সংস্থাগুলো কার্যত কেন্দ্রীয় সরকারের বিজেপির লেজর সংগঠনে পরিণত হয়েছে। পশ্চিমবাংলায় তো বহু রিটায়ার্ড লোককে দিয়ে সরকার চলছে। আমাদের এখানে প্রাক্তন ডিজি থেকে আরম্ভ করে চিফ সেক্রেটারি, এটা কি আনুগত্য আদায় নাকি পয়সা বাঁচানো? আপনারা তো শুরু করেছেন। 29 নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সেখানে মেয়াদ বৃদ্ধি নিয়ে ঝড়ের পূর্বাভাস। নিউজ 18 বাংলা। হাওড়ায় প্রশাসনিক বৈঠক ছিল, আর সেই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিলেন এই মুহূর্তে পাখির চোখ শিল্প, আর শিল্প ক্ষেত্রে কোন রকম বেনিয়ম বরদাস্ত করা হবে না। রেয়াত করলেন না দলের বিধায়ককেও। আগে আমরা একটা
ইউনাইটেড ক্লিয়ারেন্স সিস্টেম ইউসিসি কিছু একটা করেছিলাম, কিন্তু সেটা বন্ধ আছে কেন? জিজ্ঞেস করো তো কেন হয়েছে, কে করেছে, কার নির্দেশে হয়েছে, কারা এত বড় বড় নেতা দেখি। কড়া মুখ্যমন্ত্রী, টার্গেট শিল্প। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই এই বিষয়টি তিনি স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠকে ফের তাঁর মুখে কড়া বার্তা। ল্যান্ড ডিপার্টমেন্টের অনেকে ইচ্ছা করে ডিলে করিয়ে দিচ্ছে। আগে আমরা একটা ইউনাইটেড ক্লিয়ারেন্স সিস্টেম ইউসিসি কিছু একটা করেছিলাম, কিন্তু সেটা বন্ধ আছে কেন? ওয়াই ইট ইজ ক্লোজড? জিজ্ঞেস করো তো কেন হয়েছে, কে করেছে, কার নির্দেশে হয়েছে, কারা এত বড় বড় নেতা দেখি। এগুলো অনেকটাই আমার টার্গেট কিন্তু ইন্ডাস্ট্রি, তোমরা জানো। শিল্পের প্রশ্নে যে তিনি নিজের দলের নেতাদেরও রেয়াত করবেন না, এদিন সেটাও বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, গুলশান কোনো বদমাইশি করছে না তো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা? ফাউন্ডারি পার্ক, জুয়েলারি পার্ক সব কিন্তু ওর ওখানে করছে না তো? করলে কিন্তু আমার বলে দেবেন একটা ফোন করে, ঠিক আছে? তোমার ল্যান্ড ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর ইধার উধার আছে। ওপরটা ক্লিয়ার থাকলেও নিচেটা ক্লিয়ার নয়। সুতরাং ভালো করে ওখানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চকেও কাজে লাগাও। মাননীয় মুখ্যমন্ত্রী সব দপ্তরেরই মন্ত্রী। 11 সাল থেকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীও মুখ্যমন্ত্রী। তাই ভূমি সংস্কার দপ্তরে যদি ব্যর্থতা হয় সেটা মমতা ব্যানার্জিরই ব্যর্থতা। ব্রিটিশ আমলে পূর্ব এশিয়ার অন্যতম সেরা শিল্পনগরী ছিল হাওড়া, ভারতের গ্লাসগো বলা হতো। এদিন সেই জেলাতেই এক ঝাঁক শিল্পপতির সামনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী 2.5 বছরে হাওড়ায় 10,000 কোটি টাকার বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে 1 লক্ষের বেশি। নিউজ 18 বাংলা। এসএসসিতে গ্রুপ ডি নিয়োগে 25 নয় আরো প্রায় 500 বেনিয়মের অভিযোগ উঠছে। বেনিয়মের দায় নিয়ে আদালতে এসএসসি এবং পর্ষদের তুতু ম্যামে, যিনি ক্ষুব্ধ বিচারপতি। অনিয়মে চাকরিপ্রাপ্তদের নাম ঠিকানা তালিকা চাইল হাইকোর্ট, হলফনামা দিতে বলা হয়েছে পর্ষদকেও। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ 25 জনকে গ্রুপ ডির চাকরি, কিন্তু কে দিল সেই নিয়োগপত্র? বৃহস্পতিবার হাইকোর্টে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানালো তারা কোনো নিয়োগপত্র দেয়নি। কিন্তু এই হলফনামায় সন্তুষ্ট হননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলফনামা তিনি ফিরিয়ে দেন। 5টি আঞ্চলিক অফিসের তথ্য দিয়ে ফের হলফনামা দেয় স্কুল সার্ভিস কমিশন। বেআইনি নিয়োগে খাতায় কলমে কমিশন অস্বীকার করার পরেই মামলায় নতুন মোড়। নিয়ম মতো এসএসসির সুপারিশে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কোথা থেকে এই নিয়োগের সুপারিশ পেল পর্ষদ? এই বিষয়টি তদন্তের আওতায় আসা উচিত। পর্ষদকে হলফনামা দিয়ে জানাতে হবে। পর্ষদের আইনজীবী বলেন, কমিশন যে সুপারিশ পাঠায় তার ভিত্তিতেই নিয়োগ করা হয়েছে। ক্ষুব্ধ বিচারপতি বলেন, তদন্তের আগে সবাই বলেন তারা সৎ, কিন্তু দুর্নীতিতে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। সোমবারের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে আদালত। অতিরিক্ত সময় চান পর্ষদের আইনজীবী। বিচারপতি বলেন, গুরুতর দুর্নীতির অভিযোগ, অতিরিক্ত সময় দেওয়া যাবে না। সোমবার দুপুর 3:30-এর মধ্যে হলফনামা দিতে হবে। পর্ষদ সভাপতিকে হলফনামা দিয়ে জানাতে হবে কিসের ভিত্তিতে নিয়োগ করেছেন। বৃহস্পতিবার আদালতে ফৌজদারি তদন্তের দাবি করেন মামলাকারীরা। আরো 500-র বেশি নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। দুটো দপ্তরের মধ্যে কথার কোনো সামঞ্জস্য নেই, তাই জন্য আমরা প্রপার ক্রিমিনাল ইনভেস্টিগেশন চাইছি। 25 নয়, প্রায় 500 জনের বেশি নিয়োগে অনিয়মের অভিযোগ মামলাকারীদের। বিচারপতি মামলাকারীদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকের নাম, ঠিকানা, স্কুলের নামের তালিকা পেশ করতে। এই নিয়োগের সমস্ত নথি সংরক্ষণেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। শিশুদের যৌন নির্যাতনে উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ, বোম্বে হাইকোর্টের রায় খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, শরীর স্পর্শ না করেও শিশুদের যৌন নির্যাতন করা সম্ভব। এক্ষেত্রেও পক্সো আইনে মামলা করা যাবে। শিশুদের যৌন নির্যাতনের ক্ষেত্রে স্পর্শ নয়, অভিযুক্তের উদ্দেশ্যই মূল বিচার্য বিষয়। বৃহস্পতিবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের মন্তব্য, শরীর স্পর্শ না করেও শিশুদের যৌন নির্যাতন করা সম্ভব। অভিযুক্তের উদ্দেশ্যই আসল, এক্ষেত্রেও পক্সো আইনে মামলা হতে পারে। সম্প্রতি এক শিশু নির্যাতনের মামলায় অভিযুক্তকে রেহাই দেয় বম্বে হাইকোর্ট।
আদালতের যুক্তি ছিল পোশাকের ওপর দিয়ে শিশুটিকে স্পর্শ করেছে অভিযুক্ত, ত্বক স্পর্শ করেনি, তাই যৌন নির্যাতন বলা যাবে না। এই রায় খারিজ করে এদিন শীর্ষ আদালত বলে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট বা পক্সো আইনের 7 নম্বর ধারায় স্পর্শের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উদ্দেশ্যকে। আইনের ভাষা স্পষ্ট, এ নিয়ে ধোঁয়াশা তৈরির কোনো অর্থ নেই। বম্বে হাইকোর্টে রেহাই পাওয়া অভিযুক্তকে এদিন সুপ্রিম কোর্ট 3 বছরের কারাদণ্ডের সাজা দেয়। নিউজ 18 বাংলা। পাশ কাটালেন বিএসএফ কর্তা। উত্তর 24 পরগনার প্রশাসনিক বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, অভাব, অভিযোগ নিয়ে আলোচনার পাশাপাশি মদন মিত্র প্রসঙ্গ উঠতেই হালকা মেজাজে মুখ্যমন্ত্রী খোঁজ নিলেন রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কিছু গাইছেন কিনা। ওকে তো আমি এতক্ষণ দেখতেই পাইনি। না ও আর কি বলবো, ও এখন চেয়ারম্যান হয়েছে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন না কিছুর জন্য। ও বলবে না রবীন্দ্রসঙ্গীত গাইবেও। আমি আপনার দেওয়া নির্দেশ যথাযথ পালন করছি। তুমি অন্য সব গাইছো না তো, রবীন্দ্রসঙ্গীত ছাড়া? শুধু ওকে, ঠিক আছে। আদালতে আইনি ইতি নিখিল নুসরাত সম্পর্কের শেষ। নুসরাত আলাদা হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর আদালতের দ্বারস্থ হন নিখিল। অভিযোগ করে বলেন, রেজিস্ট্রি না করেও স্বামী হিসেবে বিভিন্ন জায়গায় তার নাম ব্যবহার করছে নুসরাত। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। সেই মামলায় বুধবার নিখিলের পক্ষেই রায় দিল আলিপুর সিভিল আদালত। নিজের জন্মদিনেই সুখবর পেলেন নিখিল জৈন। আজকে যখন আমার লয়ারটা আমাকে বললো কি দ্যাট দ্য কোর্ট হ্যাজ পাসড ডিক্রি ইন ফেভার অফ ইউ, আমি খুব খুশি হলো। আমি মামলা করলো কি ভাই দেখো যা হয়েছে, আমি ওকে মানে অনেক প্রেম করেছি আর ওর সঙ্গে টাকিতে গিয়ে বিয়ে করেছি, এইসব জিনিস আমি বললো, বাট সার্কামস্ট্যান্সেস যা হয়েছে আজকে ওর জন্য আমি ওর সঙ্গে থাকতে চাই না। আর এটা যা কিছু আছে ম্যারেজ বা যা আছে legally I don't want to be with her. নিখিল মামলা জিতে গেল। নুসরাতের এগেইনস্টে যে মামলা ফাইল করেছিল সেই মামলাটা নিখিলের ফেভারে ডিক্রি হয়ে গেছে। নিখিল মামলা যেটা করেছিল, দীর্ঘদিন একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে থাকবার পরেও তার মধ্যে ওদের বিয়েটার রেজিস্ট্রেশনটা করতে নুসরাত জাহান অস্বীকার করেছে। এই জন্যে ওরা এখন সেপারেটেড। এই জন্যে এই বিয়েটার অ্যানালমেন্ট চেয়েছিল নিখিল, যে লেট দ্য ম্যারেজ বি ডিক্লেয়ার্ড অ্যাজ অ্যানাল। সেই মামলাটাই কোর্ট আলটিমেটলি নিখিলের ফেভারে ডিক্রি করলো। শুধুমাত্র আমাদের রাজ্য নয়, দেশের রাজনীতি ও উত্তাল একটি প্রসঙ্গ নিয়ে কোন সিদ্ধান্ত? না, বিএসএফ এর নজরদারির সীমানা বাড়ানো হলো। 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হলো। বিএসএফ কি বলছে? বিএসএফ বলছে আমাদের নজরদারির এখতিয়ার তো বাড়ানো হয়েছে, কিন্তু ক্ষমতা সীমিত, আর সেজন্যই রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই আমরা কাজ করব। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কাজের পরিধি বাড়িয়েছে কেন্দ্র। 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার। বিএসএফ এর এখতিয়ার বাড়লেও ক্ষমতা সেই সীমিতই। বুধবার কলকাতায় একথা স্বীকার করে নিলেন বিএসএফ এর এডিজি ইস্টার্ন ওয়াইবি খুরানিয়া। Border Security Force has very limited power under these acts. We have a very comfortable relationship with the state police. There is synergy between state police, Border Security Force and other law enforcement agencies at all levels. These notifications do not confer any other additional power on Border Security Force. কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী বিহারের 28 কিলোমিটার এলাকাও এখন বিএসএফ এর অধীনে। এ নিয়ে স্পষ্ট কোনো জবাব নেই বাহিনীর কর্তার কাছে। बिहार तो नोटिफिकेशन में नहीं है, लेकिन चिकन स्नेक तो इसका उत्तर doesn't include Bihar. It is as simple as that. দেশ জুড়ে বিএসএফ এর 40,000-এর বেশি পদ খালি। এই পরিস্থিতিতে এখতিয়ার বাড়লে বাহিনী তা সামাল দেবে কিভাবে? এই প্রশ্নে কার্যত পাশ কাটালেন বিএসএফ কর্তা। Whenever there is any need for us to conduct any operation in hinterland, as far as possible, we inform the local police and we take their rep along with us. Few cases of hot pursuit where this may not be possible, but by and large, this is the general policy which is followed everywhere. বিএসএফ কর্তার বক্তব্য, তারা রাজ্যের পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে, আগামী দিনেও তাই করবে। নিউজ 18 বাংলা। ক্যান্সারের চিকিৎসায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কিন্তু খরচের যা বহর তা শুনে অনেককেই পিছিয়ে আসতে হয়।
এবার কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল। মারণ রোগ ক্যান্সার, কেমোর পর কেমো, হাইডোজ কেমোথেরাপি বোন ম্যারোর কোষের বিস্তর ক্ষতি করে, ফলে শরীরে কোনো রক্তকণিকা উৎপন্ন হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে যায় শূন্য। রোগীকে বাঁচাতে তখনই প্রয়োজন হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের, কিন্তু সেও বড় সহজ নয়। বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা বেশ খরচ সাপেক্ষ, প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা। মুম্বাইয়ে খরচ 20 থেকে 30 লক্ষ টাকা। এই পরিস্থিতিতেই আশার আলো ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল। এখানে বিএমটির খরচ মাত্র 4 লক্ষ টাকা। বোন ম্যারোর ট্রান্সপ্লান্ট ব্যাপারটা আগে খুব একটা প্রচলিত ছিল না আমাদের, বিশেষ করে পূর্ব ভারতে। সেটা হওয়া অত্যন্ত দরকার ছিল। দ্য হোল থিং ওয়াজ এ চ্যালেঞ্জ এবং ট্রিটমেন্ট ইজ এক্সপেন্সিভ। আমাদের হসপিটালে কোনো পেশেন্টকে কিন্তু ফেরত দেয়। উত্তর 24 পরগনা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক কাজের অগ্রগতি সম্পর্কে জানছিলেন, আর ঠিক সেই সময় মদন মিত্রের নাম উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন খোঁজ নেন যে মদন মিত্র কি এখন রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কিছু গাইছেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেদিকে আগে নজর রাখবো। আরে মদন মিত্র কিছু বললো না তো, ওকে তো আমি এতক্ষণ দেখতেই পাইনি। না ও আর কি বলবো, ও এখন চেয়ারম্যান হয়েছে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন না কিসের জন্য। ও বলবে না রবীন্দ্রসঙ্গীত গাইবেও। আমি আপনার দেওয়া নির্দেশ যথাযথ পালন করছি। তুমি অন্য সব গাইছো না তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া? শুধু ওকে, ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ, তার পরের দিনই হারমোনিয়াম নিয়ে রীতিমতো রবীন্দ্রসঙ্গীত। হেমন্তে বসন্তে মোজের মদন মিত্র। আমাদের গান গাওয়ার এই অভ্যেসটা যিনি করিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুতেই তিনি নিজে গাইতেন না, গুনগুন গুনগুন করে সুরটা ধরিয়ে দিতেন আর স্কেলটা ধরিয়ে দিতেন। কিন্তু যেই আমরা কথায় ভুল করতাম সঙ্গে সঙ্গে এই জল মেশাচ্ছ, মানে গীত বিতানটা গুলে খাওয়া, একদম মুখস্থ, প্রতিটা অক্ষর অক্ষর মুখস্থ। সব থেকে বড় কথা সুর, তাল, লয়, এবং যে কেউ গেয়ে গেল বলো বাহ খুব ভালো গেছে, চলে যাওয়ার পর একদমই গানটা ভুল গেছে, লাইনই না। নুসরাত জাহান আজ থেকে নয়া ইনিংস। নতুন ছবির শুভ মুহূর্তে নুসরাতের সঙ্গে ইয়াশ। তুরস্কের বিয়ের পর গতকালই আলিপুর আদালতে ইতি হয় তার। আইনসম্মত বিয়ে নিয়ে বিতর্কের অবসান হয়, নিখিলের আবেদনের পক্ষে রায় দেয় আদালত। এরপর আজ থেকে নয়া ইনিংস শুরু নুসরাত ইয়াশের। আজকে আমাদের ছবি মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, শুভ মুহূর্ত, আশীর্বাদ করবেন, কিপ দ্য লাভ কামিং। আমার চরিত্রের নাম ছবিতে নীলাঞ্জনা। ইটস আ পলিটিক্যাল ড্রামা, এটা আগেও আপনাদেরকে বলা হয়েছে, উইথ লাভ স্টোরি। প্রচুর প্লট, ডিফারেন্ট একটা প্লট, প্রচুর টুইস্ট এন্ড টার্নস আছে। আশা করি আপনাদের ছবিটা ভালো লাগবে। সো কিপ ওয়াচিং। আপনাদের সবাইকে বলবো যে আশীর্বাদ করবেন যেন খুব ভালোভাবে কাজটা হয়। অ্যান্ড আই থিঙ্ক এই ছবিটার সাথে একটা ইন্টারেস্টিং গল্প আসতে চলেছে দ্যাট অল অফ ইউ গোনা লাইক। আমার চরিত্রের নাম শিবা, যে কিনা মানে পুরোটা এখন রিভিল করতে চাইছি না। ইটস অ্যাবাউট আ পলিটিক্যাল ড্রামা অলং উইথ আ লাভ স্টোরি। সো আস্তে আস্তে আরো আপডেটস পাবেন। সো কিপ অ্যান আই অন জারেক্স পেজ। এবার একটু খেলার দিকে নজর রাখবো। ইতিহাসে মোহামেডান স্পোর্টিং দীর্ঘ 40 বছর পর কলকাতা লিগ জিতল সাদা কালো শিবির। ফাইনাল ম্যাচে রেলওয়ে এফসি কে 1-0 গোলে হারানো মোহামেডান। খেলা শুরু 3 মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি করেন মার্কাস জোসেফ। ট্রফি জয়ের ফলে দলের সমস্ত সদস্যকে 5 লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা ক্লাব কর্তাদের। এদিন মোহামেডানের জয়ের সাক্ষী থাকতে যুব ভারতীতে হাজির ছিলেন 23,000 দর্শক। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু। দেখো খুব ভালো ম্যাচ হয়েছে, উপভোগ্য ম্যাচ হয়েছে। মোহামেডান 40 বছর পর চ্যাম্পিয়ন হয়েছে, তাদের অভিনন্দন। কিন্তু আমার যেটা সব থেকে ভালো লাগলো, প্রচুর ইয়াং ছেলে উঠে এলো বাংলা থেকে। এটা অ্যাকচুয়ালি বাংলা ফুটবলের মঙ্গল, এবং এরাই আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। হয় না, যত মিনিমাম খরচায় চিকিৎসা করা যায় সেদিকে আমাদের সবসময় লক্ষ্য থাকে।
থার্ড স্টেজ ক্যান্সার নিয়ে ঠাকুরপুকুর হাসপাতালে ভর্তি হয় বছর 12 শেখ শাহজাদা। অত্যন্ত গরিব পরিবারের ছেলে, তাই তার জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বিনামূল্যে। শাহজাদা এখন সুস্থ। অনেকজন বলতে ভালো হবে না, ভালো আমি বললাম এসব কিছু না, মনে জোর থাকলে সবই ভালো হবে। ডক্টর স্যার পিপি গুপ্ত, ওনার অনেক উপকার আছে। ডাক্তারবাবু অনেক আমার উপকার করেছেন ভালো করে। আমার ছেলে এখন অনেক সুস্থ আছে। মারণ রোগের চিকিৎসায় বিপুল খরচ, আর সেখানেই হেরে যান অনেকে। চিকিৎসার অভাবেই মৃত্যু হয় বহু রোগীর। এই পরিস্থিতিতেই পথ দেখাচ্ছে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল। চিকিৎসার দক্ষতা এবং এই ক্যান্সার আক্রান্তদের মানসিক জোর, দুয়ে মিলে এরা এখন সুস্থ। আরও বহু মানুষের অনুপ্রেরণা। ক্যামেরা বিভাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। দিঘির জলে ভাসছে একাধিক কচ্ছপের দেহ। কোচবিহারের শোরগোল, অভিযোগ দূষণের জেরেই এত কচ্ছপের মৃত্যু। কোচবিহারের সাগর দিঘি, বুধবার সকালে এই দিঘির জলে দেহ, 10টি কচ্ছপের দেহ। কচ্ছপ এখন বিরল প্রাণীর তালিকায়, সেখানে এতগুলি কচ্ছপের একসঙ্গে মৃত্যু। শোরগোল কোচবিহারে। দিঘির দূষণকে দায়ী করেছেন পরিবেশ প্রেমীরা। তাদের অভিযোগ, দূষণ রুখতে কোনো নজরদারি নেই। এর কোনো অ্যাসেসমেন্টও নেই, গণাও হয়নি, স্বাস্থ্য পরীক্ষা হয়নি, জল পরীক্ষা হয়নি, স্থান ঠিক আছে কিনা, প্রজননের ক্ষেত্রে এতে সুবিধা অসুবিধা কিচ্ছু দেখা হয়নি। সাগর দিঘির অভিভাবককে জানা যায়। কোচবিহারের এই সাগর দিঘি রাজামলের, এক সময়ে টলটলে জল, এখন আবর্জনায় ভরা, পাড়েই জঞ্জালের স্তূপ। অভিযোগ, দীর্ঘদিন এই দিঘির স্বাস্থ্য পরীক্ষা হয় না। এই পুকুরের কোনো রক্ষণাবেক্ষণ সেরকমভাবে ঠিকঠাক কোনো কিছু হচ্ছে না। ছট পুজোর সময় অনেক রকম রাসায়নিক জিনিস এখানে পড়েছে, যার কারণে এদেরও অনেক ক্ষতি হয়ে গেছে। এরকম যদি দীর্ঘদিন যদি রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে যে আজকে এই দুর্দশা হচ্ছে। কোচবিহারের অন্যতম পর্যটন কেন্দ্র এই সাগর দিঘি। আকর্ষণের কেন্দ্রে কচ্ছপ, সেই কচ্ছপেরই দেহ ভেসে উঠল দিঘিতে। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। আড্ডা গ্রামে আড্ডা বন্ধ, আড্ডার বদলে পাঠশালা খুলছেন 5 বন্ধু। সিউড়ির দিনমজুর পরিবারের পড়ুয়াদের জন্য পাঠশালা বিনা খরচে। খোলা আকাশের নিচে পড়াশোনা, পড়ুয়া প্রায় 70 জন, পড়াচ্ছেন 5 তরুণ তরুণী। এটা বীরভূমের সিউড়ির আড্ডা গ্রাম। প্রতি সন্ধে এখানে আড্ডা বন্ধ, পাঠশালা খোলা। রাজ্যে এখনো ছোটদের জন্য স্কুল খোলেনি, তাদের পড়াশোনা চলছে অনলাইনে। কিন্তু দিনমজুর পরিবারে এসব তো ভাবাই যায় না, তারা কি করবে? তাদের জন্য সিউড়ির আড্ডা গ্রামের সন্ধ্যের পাঠশালা। তো তোমাদের এখানে কি হয়? পড়াশোনা করা। মানে কি কি হয় পড়াশোনা? বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস। কিভাবে পড়ায়? বুঝিয়ে পড়িয়ে দেয়। সেটা তোমাদের উপকার হয়? হ্যাঁ। স্কুল বন্ধ পর থেকে তো ঘুরে বেড়াতো, বাড়িতেও ঠিকঠাক পড়াশোনা হচ্ছিল না। এটা হওয়ার পরে মোটামুটি বাচ্চারা এখানে পড়াশোনা করছে, বাড়িতে পড়াশোনা করছে। পাঠশালা চালাচ্ছেন এই প্রজন্মের 5 জন। সকালে নিজেদের কাজ, বিকেলে পাঠশালা। প্রথম থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত সবই বিনা পারিশ্রমিকে। আগে আমরা তো কিছু করতাম না, বসেই থাকতাম। আমরা তো কলেজ স্টুডেন্ট, তা আমাদেরও পড়াশোনা ছিল না, আর এটা করে আমরা খুব আনন্দ পাচ্ছি। এই 5 যুবক যুবতীর আড্ডা এখন বন্ধ সন্ধ্যেবেলায়। রাস্তার ধারেই চলছে এই সান্ধ্যকালীন পাঠশালা। দিন আনা দিন খাওয়া পরিবারের এই শিশুরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই কারণেই এই উদ্যোগ। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। উত্তর 24 পরগনার প্রশাসনিক বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, অভাব, অভিযোগ নিয়ে আলোচনার পাশাপাশি মদন মিত্র প্রসঙ্গ উঠতেই হালকা মেজাজে মুখ্যমন্ত্রী খোঁজ নিলেন রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কিছু গাইছেন কিনা। ওকে তো আমি এতক্ষণ দেখতেই পাইনি। না ও আর কি বলবো, ও এখন চেয়ারম্যান হয়েছে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন না কিসের জন্য। ও বলবে না রবীন্দ্রসঙ্গীত গাইবেও। আমি আপনার দেওয়া নির্দেশ যথাযথ পালন করছি। তুমি অন্য সব গাইছো না তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া? শুধু ওকে, ঠিক আছে।
আদালতে আইনি ইতি নিখিল নুসরাত সম্পর্কের শেষ। নুসরাত আলাদা হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর আদালতের দ্বারস্থ হন নিখিল। অভিযোগ করে বলেন, রেজিস্ট্রি না করেও স্বামী হিসেবে বিভিন্ন জায়গায় তার নাম ব্যবহার করছে নুসরাত। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। সেই মামলায় বুধবার নিখিলের পক্ষেই রায় দিল আলিপুর সিভিল আদালত। নিজের জন্মদিনেই সুখবর পেলেন নিখিল জৈন। আজকে যখন আমার লয়ারটা আমাকে বললো কি দ্যাট দ্য কোর্ট হ্যাজ পাসড ডিক্রি ইন ফেভার অফ ইউ, আমি খুব খুশি হলো। আমি মামলা করলো কি ভাই দেখো যা হয়েছে, আমি ওকে মানে অনেক প্রেম করেছি আর ওর সঙ্গে টাকিতে গিয়ে বিয়ে করেছি, এইসব জিনিস আমি বললো, বাট সার্কামস্ট্যান্সেস যা হয়েছে আজকে ওর জন্য আমি ওর সঙ্গে থাকতে চাই না। আর এটা যা কিছু আছে ম্যারেজ বা যা আছে লিগালি আই ডোন্ট ওয়ান্ট টু বি উইথ হার। নিখিল মামলা জিতে গেল। নুসরাতের এগেইনস্টে যে মামলা ফাইল করেছিল সেই মামলাটা নিখিলের ফেভারে ডিক্রি হয়ে গেছে। নিখিল মামলা যেটা করেছে